অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে। বিডিআর জওয়ানরা কেবল ভারতীয় বিএসএফকেই নয়, 2003 সনের 8 জুন নাফ সংঘর্ষে মায়ানমারের নাসাকা বাহিনীকেও পরাভূত করেছে। ভারতের আগ্রাসী হামলা প্রতিহত করার মতো তুলনামূলকভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা বাহিনীর অধিকারী সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ কখনোই ভারতের কাম্য নয়। সর্বোপরি মনে রাখতে হবে, ভারত সরকারের নির্দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিডিআর পুনর্গঠন এটা বিস্ময়বিহ্বল ও ভাগ্যের পরিহাস যে ভারত বিডিআর পুনর্গঠনের প্রস্তাব দেয়া মাত্র বাংলাদেশ সরকার তাৎক্ষণিক তা গ্রহণ করেছে। সরকার অবশ্য তার ভারতমুখী দুর্নাম ঢাকার জন্য চাতুর্যের সাথে এ ব্যাপারে মায়ানমারের নামও জুড়ে দিয়েছে। মায়ানমার এ ধরনের কোনো প্রস্তাব না দেওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকার এককভাবে বলেছে যে বিডিআর পুনর্গঠনে মায়ানমারের সাহায্য চাওয়া হবে। উল্লেখ্য যে বিডিআর জওয়ানরা কেবল ভারতীয় বিএসএফকেই নয়, 2003 সনের 8 জুন নাফ সংঘর্ষে মায়ানমারের নাসাকা বাহিনীকেও পরাভূত করেছে। ভারত সরকার নিশ্চিত ছিল যে বাংলাদেশের জন্য এই প্রস্তাব যতই আত্মঘাতী হোক না কেন, ঢাকা তা গ্রহণ করবে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজ এবং আরও কজন মন্ত্রী ঘোষণা করেছেন যে ভারতের সহযোগিতায় বিডিআর পুনর্গঠিত হবে। বিস্ময়ের ব্যাপার হলো, সীমান্তে যে বিডিআর ভারতের বিএসএফ এর সাথে যুদ্ধ করবে তা বিডিআর বিএসএফ এর প্রশিক্ষণের সহযোগিতায় পুনর্গঠিত করতে ভারত কোনো বিবেচনায় প্রস্তাব রেখেছে। আবার বাংলাদেশ কেন ওই প্রস্তাব গ্রহণ করেছে? একটি শত্রু বাহিনী কি করে এবং কেন তার প্রতিপক্ষকে প্রশিক্ষণ দেবে কিংবা পুনর্গঠিত করবে? ভারত যদি কোনো একটি ক্ষেত্রেও বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করত, তাহলেও ভারতীয় প্রস্তাব মেনে নেয়ার পেছনে কিছু যুক্তি থাকত। কিন্তু 1971 সন থেকে আজ পর্যন্ত ভারতের বাংলাদেশ বিরোধী প্রকাশ্য অপ্রকাশ্য কৌশল ও আচরণ এতই স্পষ্ট যে এ প্রস্তাব গ্রহণ করা তো দূরের কথা, এর উত্তর দেয়ারই কোনো সুযোগ নেই। অতি সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও অনুধাবন করেন যে একটি শত্রু দেশের এ ধরনের প্রস্তাব কোনোভাবেই আমাদের জাতীয় স্বার্থের জন্য সহায়ক নয়, বরং ভারত কর্তৃক প্রশিক্ষিত একটি বাহিনী বাস্তবে ভারতেরই ছায়া বাহিনীতে পরিণত হবে। আমরা এই বাহিনীর জন্য অর্থ ব্যয় করব আর ওই বাহিনী প্রকৃত অর্থে ভারতের জন্য কাজ করবে, এটা কেমন কথা? আর বিএসএফ তো বিডিআর থেকে কোনোভাবেই শ্রেষ্ঠ নয়। 1971 সনে আমরা ভারতে গিয়ে ভারতের সহযোগিতায় যুদ্ধ করেছি বলেই মুক্তিযোদ্ধা, রাজনৈতিক আমলা, বুদ্ধিজীবীদের একটি অংশ ভারত প্রেমী হয়েছে, যদিও এদের পেছনে ভারত প্রচুর অর্থ ঢালছে। আর সে অর্থ ভারত আয় করছে বাংলাদেশ থেকে। ভারত যদি বাংলাদেশের প্রতি এতই দয়ালু হয়ে থাকে, তবে কেন 1971 সন হতে প্রতিটি ক্ষেত্রে অন্যায়ভাবে আমাদেরকে নাজেহাল করেছে? বাংলাদেশকে দরিদ্র, অস্থিতিশীল, গোলযোগপূর্ণ ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার উদ্দেশ্যে একের পর এক চক্রান্তের শিকারে পরিণত করেছে। ভারত আমাদের প্রকৃত বন্ধু হলে গঙ্গা সহ সব নদীর পানি ছেড়ে দিক। চোরাচালান, সীমান্ত সংঘর্ষ, অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কার্যক্রম, রাজনৈতিক হাঙ্গামা, সর্বোপরি বাংলাদেশ বিরোধী আগ্রাসী প্রকাশ্য ও গোপন তৎপরতা বন্ধ করুক। বিডিআর এর মতো চক্ষুশূল বাহিনীকে প্রশিক্ষণ ও পুনর্গঠনে ভারতের ইচ্ছা ও উৎসাহের পেছনে কি উদ্দেশ্য রয়েছে? এই প্রস্তাব কোনোভাবেই উদ্দেশ্যহীন এবং ছলাকলাহীন নয়। এই প্রস্তাবের মাধ্যমে ভারত এই বাস্তবতাকে খোলাসা করল যে বিডিআরকে নিয়ন্ত্রণ, পরিচালনা ও প্রশিক্ষণ দেওয়ার সুযোগ প্রাপ্তির জন্য ভারত বহুদিন যাবৎ অপেক্ষা করেছে। এমন সুযোগ হাতে নাগালে পাওয়ার জন্যই পিলখানায় এমন মহা দুর্যোগ ঘটানো হয়েছে। পিলখানা মহাপ্রলয়ের পরিকল্পনাকারী ও ইন্ধনকারী যে ভারত, সে বিষয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। বিভিন্ন ক্ষেত্রে ভারতের বাংলাদেশ বিরোধী প্রকাশ্য অপ্রকাশ্য কার্যক্রমের দীর্ঘদিনের ঘটনাপঞ্জি বলে দেয়, বিডিআর পুনর্গঠনে ও পুনর্নির্মাণে ভারতের সহযোগিতার প্রস্তাব গ্রহণের নিকট আহাম্মকি ছাড়া আর কোনো কিছুই হবে না। ভারতের আগ্রাসী হামলা প্রতিহত করার মতো তুলনামূলকভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা বাহিনীর অধিকারী সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ
কখনোই ভারতের কাম্য নয়। ভারত চায় নামমাত্র স্বাধীন ভারতাশ্রিত বাংলাদেশ, যাকে ধমক দিয়ে কাজে বাগিয়ে দিল্লির অধীনে রাখা যাবে। আমাদের সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত থাকা বিডিআরের প্রধান প্রতিপক্ষ হল বিএসএফ। এমন একটি দিন যায়নি যেদিন বিএসএফ বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে নিরপরাধ বাংলাদেশিদের হত্যা কিংবা তাদের মূল্যবান মালামাল লুণ্ঠন করেনি, অথবা ভারতীয় নিষিদ্ধ পণ্য ও মুসলিম নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিয়ে সীমান্তে অস্বাভাবিকভাবে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করেনি। বিডিআর তাদের সীমিত শক্তি ও সরঞ্জাম কিন্তু অদম্য সাহস, স্বদেশপ্রেম দিয়ে বিএসএফ সব ধরনের উস্কানিমূলক আগ্রাসী তৎপরতা প্রতিহত করেছে। বিএসএফ কখনোই বিডিআরকে কাবু করতে পারেনি কিংবা ভারতের অর্থ কৌশলগত ফন্দি বাস্তবায়নার্থে আন্তর্জাতিক সীমান্তে একাধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পায়নি। যদি বিএসএফ বাংলাদেশের বন্ধু হয়েই যায়, তাহলে তো বিডিআর পোষার কোনো প্রয়োজনই থাকে না। ভারত ভেতর থেকে বিডিআরকে ধ্বংস করার ফন্দি নিয়ে অগ্রসর হচ্ছে। বিএসএফ বিডিআরকে তেমন শিক্ষা ও প্রশিক্ষণ দেবে যাতে বিডিআর বিএসএফ এর সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। বিডিআর পুনর্গঠনে ভারতীয় প্রস্তাব আমাদের গালে জুতা মারার ধৃষ্টতাপূর্ণ আচরণের মতোই অপমানজনক। আমরা আমাদের স্বদেশকে এমন শোচনীয় অবস্থায় নিয়ে যাচ্ছি যে কেউ আমাদের লাথি থাপ্পড় মারতে দ্বিধা করবে না। আমাদের সমুদ্র সীমার ভারত মায়ানমার জবরদখল করলো। আমাদের সাথে যুদ্ধ বাঁধতে, মিয়ানমারের আক্রমণ ঠেকাতে ভারতের কোলে আশ্রয় নেওয়ার জন্য তথাকথিত প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষরের তোড়জোড় প্রভৃতি সে ইঙ্গিতই বহন করে। আমরা শত্রুর চক্রান্ত বুঝেও না বোঝার ভান করি, শত্রুকে বন্ধু বলে প্রশংসা করে দুর্নাম কুড়াই। দেশের মঙ্গল করছি না অমঙ্গল করছি না তা জেনেও কেবল ক্ষমতা ও স্বার্থের জন্য শত্রুর শর্তের কাছে নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছি। আমাদের নেতৃত্ব কি এখনো শিশু যে দূরে দেখে না, তাৎক্ষণিক ব্যক্তি স্বার্থের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেয়? বিডিআর পুনর্গঠনে ভারতের প্রস্তাব কোনোভাবেই মূল্যমুক্ত নয়। এ পুনর্গঠনে বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে ভারতের এমন প্রকাশ্য অপ্রকাশ্য সুবিধা আদায় করে নেবে যা বাংলাদেশের জন্য ভারত সুদূর প্রসারী আত্মঘাতী অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এর উদ্দেশ্য হল বিডিআরে ভারতপন্থী ব্যক্তিবর্গ, ভারতীয় চর এমনকি ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঘটানো। ভারতের পরামর্শ ও সহযোগিতায় 1972 সনে রক্ষী বাহিনী গঠন করার সময় ভারত এ কাজটি করেছিল। পুনর্গঠনের আবরণে ভারত যে বিডিআর তৈরি করবে তা হবে সম্পূর্ণ ভারতীয় বিএসএফ এর অনুরূপ, যারা ভারতের প্রতি অনুগত থাকবে এবং বাংলাদেশের স্বার্থের বিপরীতে ভারতের হয়ে কাজ করবে। সে পরিস্থিতিতে বিডিআর কিভাবে তার প্রতিপক্ষ বিএসএফকে মোকাবেলা করবে? কৃতজ্ঞতাবশত কিংবা অবৈধভাবে ভারতীয় আনুকূল্য পাবার জন্য বিডিআর সব সময় ভারতের প্রতি নমনীয় ও অনুগত থাকবে। তারা মনস্তাত্ত্বিক ও নৈতিকভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর মনোবল হারিয়ে ফেলবে। বাস্তব অর্থে বিডিআর ভারতীয় স্বার্থবাহী বাহিনীতে পরিণত হবে। তেমন অবস্থায় আমাদের সীমান্ত পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। ভারত বাংলাদেশ সীমান্ত মানচিত্রেই থাকবে, বাস্তবে তা হবে ভারতের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এতে আমাদের পৃথক স্বাতন্ত্র ও অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। সীমান্তবাসী বাংলাদেশি সহ পুরো দেশবাসী প্রকৃত স্বাধীনতা এবং ভারতের নিয়ন্ত্রিত নামমাত্র স্বাধীনতার মধ্যকার পার্থক্য ভুলে যাবে। আর আমাদের শিল্প কারখানা অর্থনীতি বিপর্যয়ের কোন গহ্বরে পতিত হবে তা অনুমান করাও কঠিন। আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই যে ভারত বিডিআরের তার চর ঢুকিয়ে একে ভারতের স্বার্থবাহী বাহিনীতে পরিণত করবে না। বিডিআর পুনর্গঠনে ভারতীয় প্রস্তাব কিংবা সহযোগিতা আমাদের জন্য চরম আত্মঘাতী হবে। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বিডিআর জওয়ানরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রেষণা নিযুক্ত কর্মকর্তাদের নেতৃত্ব, নির্দেশ ও কর্তৃত্বের প্রতি সম্মান দেখাবে না। বিডিআর পুনর্গঠনে ভারতীয় প্রস্তাব কিংবা সহযোগিতা আমাদের জন্য চরম আত্মঘাতী হবে। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বিডিআর জওয়ানরা বাংলাদেশের প্রতি সেনাবাহিনীর প্রেষণা নিযুক্ত কর্মকর্তাদের নির্দেশ, নেতৃত্ব ও কর্তৃত্বের প্রতি সম্মান দেখাবে না কিংবা তাদের নির্দেশ পালন করবে না। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে ব্যাপক সংখ্যক চর সৃষ্টি করেছিল। সে চররা এখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে।
সেই ধারাবাহিকতাই অধিকাংশ ক্ষেত্রে তাদের সন্তানরাও ভারতীয় সেবাদাস হিসেবে ভারতের হয়ে কাজ করছে। ফলে এরা বাংলাদেশ থেকে সার্বিক সুযোগ সুবিধা ভোগ করেও ভারতের বাংলাদেশ বিরোধী নীতি ও চক্রান্ত প্রতিহত না করে বরং তা মেনে নিচ্ছে। তাদের মনস্তত্ত্বে এমন অনুভূতি জন্ম নিয়েছে যে ক্ষমতায় আসতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে ভারতের আনুকূল্য অপরিহার্য। এই মানসিকতা ও আনুগত্যের অবসান হওয়া জরুরি। বিডিআর পুনর্গঠনে ভারতীয় পরামর্শ ও সহযোগিতার প্রস্তাব গ্রহণ তেমন ভারতমুখী আনুগত্য ও পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে। দক্ষিণ এশীয় অঞ্চলে বিডিআর ব্যতিক্রমধর্মী উচ্চ প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনী হিসাবে পরিচিত। গুণগত মান, দক্ষতা, প্রশিক্ষণ, সাহসিকতা ও রণকৌশলে বিএসএফ কোনোভাবেই বিডিআর এর সমপঙ্গক্তীয় নয়। সর্ববিবেচনায় বিএসএফ ও বাংলাদেশ পুলিশ একই পর্যায়ভুক্ত। পার্থক্য একটাই, তা হলো বিএসএফকে যে বিপুল অস্ত্র সম্ভরে সুসজ্জিত, বাংলাদেশ পুলিশ তেমনটি নয়। এই কারণেই বিএসএফ বিডিআর এর তুলনায় বিপুল অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হওয়া সত্ত্বেও কখনোই বিডিআর এর ওপর ছড়ি ঘুরাতে পারেনি। অন্যদিকে বিডিআর জওয়ানরা তাদের সীমিত সম্পদ ও শক্তি দিয়ে প্রতিনিয়ত বিএসএফ এর আগ্রাসী তৎপরতা প্রতিহত করছে এবং একাধিকবার বিএসএফকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। পদুয়া ও বড়ইবাড়ি সীমান্তে ভারত যে লজ্জাজনক অভিজ্ঞতা অর্জন করেছে তার প্রতিশোধ নিয়ে বিডিআরকে দুর্বল ও অকিছু করার উদ্দেশ্যেই ভারত বিডিআর সদর দপ্তরে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানোর নীল নকশা এঁকেছিল। এতদসত্ত্বেও অধিকাংশ দেশপ্রেমিক বিডিআর জওয়ান এই বাহিনীর মানমর্যাদা পুনরুদ্ধারে বদ্ধপরিকর। ঢাকার ইংরেজি সৈনিক দ্য নিউ ওয়েজ বর্ডার গার্ডস anxious about their job future opposed to change its name, uniform, logo and motto শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে সীমান্তে মোতায়েনকৃত বিভিন্ন বিডিআর জওয়ানদের মতামত ও দৃষ্টিভঙ্গি বেরিয়ে এসেছে। দৈনিকটির প্রতিনিধিরা বেশ কিছু বিডিআর জওয়ানদের সাক্ষাৎকার গ্রহণ করেছে, যারা বিডিআর পুনর্গঠনের নামে ভারতীয় সহযোগিতা নেবার প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছে। পত্রিকাটি জানিয়েছে, ঢাকায় বিডিআর সদর দপ্তরে 25-26 ফেব্রুয়ারি ঘটা বিদ্রোহের পর বিডিআর পুনর্বাসনে সরকারের উদ্যোগে সীমান্তে কর্মরত রক্ষীরা হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। সাতক্ষীরার বৈকারি ভোমরা, যশোরের বেনাপোল, লালমনিরহাটের মোগলঘাট, দুর্গাপুর ও বাণীরাত্রি এবং সিলেটের শ্রীপুর ও জয়ন্তিয়াপুরের সীমান্তে সরেজমিনে দেখা গেছে যে সীমান্ত অঞ্চলে জওয়ানরা উদ্বিগ্ন ও নিরাশ অবস্থায় রয়েছে। সীমান্ত নিরাপদ রয়েছে। জওয়ানরা এমন দাবি করলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সাম্প্রতিক দিনগুলোতে আন্তঃসীমান্ত চোরাচালানকারী বেড়ে গেছে, যেহেতু বিডিআর জওয়ানরা দুশ্চিন্তার মধ্যে সীমান্ত পাহারা দিচ্ছে। বিডিআর পুনর্গঠনে সরকারের উদ্যোগে হতাশার ব্যক্ত করে সীমান্ত রক্ষীরা বলছে, তারা সংবাদ মাধ্যমে এবং তাদের সহকর্মীদের কাছ থেকে সরকারের উদ্যোগের কথা শুনে তাদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। 1971 সনের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার সংরক্ষণে বাংলাদেশ রাইফেলস এবং কর্মতৎপরতাকে একটি গৌরবময় স্মারক হিসাবে বর্ণনা করে তারা বলেন, পুনর্গঠনের নামে এই চৌকস আধা সামরিক বাহিনীকে ধ্বংস করা উচিত হবে না। বাংলাদেশ রাইফেলসের পুনর্গঠনের প্রতিবেশী দেশসমূহের সহযোগিতা গ্রহণের প্রশ্নে কতিপয় মন্ত্রীর প্রকাশ্য মন্তব্যের সাথে তারা দ্বিমত প্রকাশ করেছেন। তাদের মতে এ ধরনের সহযোগিতা জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়কর হবে। তারা বলেন, বিডিআর পুনর্গঠনে প্রতিবেশী দেশসমূহের কাছ থেকে সাহায্য নেয়া বুদ্ধিমত্তার কাজ হবে না, কেননা তারা আমাদের প্রতিপক্ষ। দৈনিকটি লালমনিরহাট প্রতিনিধি জানান, সীমান্ত জুড়ে সীমান্ত রক্ষীদের অধিকাংশই বিডিআর পুনর্গঠনের খবর শুনে মোটেও খুশি নন। নিউ এজের যশোর সংবাদদাতা জানান, বেনাপোল সীমান্ত চেকপোস্টের জওয়ানরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ও সন্ত্রস্ত অবস্থায় তাদের দায়িত্ব পালন করছে। বেনাপোল বন্দরে কিছু পুলিশ জানিয়েছে, সম্ভাব্য গ্রেপ্তার হবার ভয়ে বিডিআর জওয়ানরা সশস্ত্র সীমান্তে মোতায়েনকৃত বিডিআর জওয়ানরা বিদ্রোহের সাথে জড়িত নয়। জওয়ানরা জানিয়েছে, বিডিআর পুনর্গঠনে সরকারের উদ্যোগ তারা তাদের চাকরির ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত। বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিডিআরের পুনর্গঠনে বিদেশি সাহায্য গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ভারত ও মায়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র।
বিডিআর এর সাহায্যে সীমান্তে আমরা তাদেরকে মোকাবেলা করি। এই বাহিনীর নিজস্ব পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা একান্তভাবেই আমাদের নিজস্ব অতি গোপনীয় দলিল। এই বাহিনীর পুনর্গঠনের বাইরে হস্তক্ষেপ কিছুতেই কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত নয়। আমরা এ ব্যাপারে কিছুতেই কোনো ধরনের বাইরের সাহায্য নিতে পারি না। বিদ্যমান বিডিআরকে পুনর্গঠনে আমরা কারো সহযোগিতা চাইনি। বিডিআর পুনর্গঠনে ভারতের সহযোগিতা নেয়ার মানে হলো ভারতীয় টাটা কোম্পানির গাড়িতে চড়ে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করা। বিভিন্ন ক্ষেত্রে ভারতের বাংলাদেশ বিরোধী প্রকাশ্য অপ্রকাশ্য কর্মকাণ্ড বিবেচনা করলেই দেখা যায় বিডিআর পুনর্গঠন ও পুনর্নির্মাণে ভারতের সাহায্য প্রস্তাব গ্রহণ হবে চরম নির্বুদ্ধিতার। ভারতের দীর্ঘমেয়াদী নীল নকশার অনুধাবন করে বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করা। সর্বোপরি মনে রাখতে হবে, ভারত সরকারের নির্দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।